স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। আর সবশেষের খবর জানাবো আমি মাহমুদ মমিতা। আর খেলাধুলার খবর নিয়ে আছি আমি সাইদ সাদ। শুরুতে জানাচ্ছি শিরোনাম। দেশের সর্বোচ্চ পরীক্ষায় একদিনের রেকর্ড ৬৪১ জনের করোনা শনাক্ত, আরও ৮ জনের মৃত্যু। নির্দেশ ভেঙে অলিগলি ফুটপাতে ইফতার, ৪টার পরও খোলা নিত্যপণ্যের দোকান। এপ্রিলের ৬০% বেতন পাবেন ঘরে থাকা পোশাক শ্রমিক, ঈদের আগে ছাঁটাই নয়। বেড়েই চলছে করোনা সংক্রমণ, প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে ৪,৯৬৮ নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের এখন সংখ্যা ৭,১০৩। এছাড়া মৃত্যু হয়েছে আরও ৮ জনের। করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা যত বাড়ছে ততই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনকে। স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯,৭০১ জনের। প্রায় ১২% মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪,৯৬৮টি, যা আগের দিনের তুলনায় ১৪.৬৮% বেশি, এবং যা নমুনা সংগৃহীত হয়েছে সেটাও আগের দিনের তুলনায় ৯.21% বেশি। আমরা এ পর্যন্ত যা নমুনা পরীক্ষা করেছি সেটা হলো ৫৯,৭০১টি। বুধবার দুপুর নাগাদ গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জনই ঢাকার বাসিন্দা। টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩৭ জন ঢাকা ডিভিশনে এবং ঢাকার বাইরে অন্যান্যগুলো। আমাদের আজকের যে মৃত্যু ৮ জন, এর মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৬ জন ঢাকার মধ্যে, ২ জন ঢাকার বাইরে। তাদের বয়স বিশ্লেষণে গেলে ৬০ ঊর্ধ্ব ৪ জন, ৫০ থেকে ৬০ ২ জন এবং ৩১ থেকে ৪০ বয়স সীমার মধ্যে ২ জন। করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রমজানের যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবেন। রমজানে ভাজা পোড়া খাবেন না, বাসি খাবার খাবেন না এবং চর্বিযুক্ত খাবার খাবেন না। নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন। শরীরকে যেমন ভালো রাখবেন, মনকে উৎফুল্ল রাখবেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সমীক্ষা অনুযায়ী করোনায় আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়াবে না। আর জীবিকার তাগিদেই খুলে দিতে হয়েছে পোশাক কারখানা। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ২০০০ শয্যার আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ৪ মে থেকে শুরু হচ্ছে নতুন আইসোলেশন সেন্টারের কার্যক্রম। বসুন্ধরা আবাসিক এলাকায় ২০০০ বেডের আইসোলেশন সেন্টারের কাজ শুরু হয় ১৩ এপ্রিল। ২৪ ঘন্টা কাজ করেন ১৫০ শতাধিক কর্মী। বসানো হয়েছে বেড, প্রস্তুত হচ্ছে ৭৫টি আইসিইউ। পুরো হাসপাতালকে ৬টি ইউনিটে ভাগ করা হয়েছে। এক একটিতে থাকবেন ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য আছে আলাদা ব্যবস্থা। কাজ আমাদের বলতে গেলে কোনো কিছু বাকি নেই। আমাদের 100% কাজ বলা যায় যে শেষ। জাস্ট খালি ফিনিশিং পর্যায়ে যেসব কাজ বাকি থাকে, সাধারণত ক্লিনিং প্রসেস যেগুলো থাকে সেগুলো এখন আমাদের পর্যায়ক্রমে চলছে। আর সেটিং করা চলছে আর কি। হাসপাতালটি পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, বসুন্ধরার আইসোলেশন সেন্টারের সেবা চালু হবে ৪ মে থেকে। আমরা মূলত এখানে যারা মাইল্ড কেস এবং যারা আইসোলেশনে থাকতে হবে তাদেরকে এখানে আমরা মূলত ব্যবস্থা রাখব। এখানে অক্সিজেন দেওয়ার জন্য ভালো ব্যবস্থা করেছেন। দেশে গত ৩ দিনে সর্বোচ্চ
1787 জন রোগী শনাক্ত হয়েছে, থামছে না মৃত্যু। এমন অবস্থায় খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা। স্বাস্থ্যমন্ত্রী বললেন, জীবিকার তাগিদেই এমন সিদ্ধান্ত। আমরা যদি কিনা জীবিকার ব্যবস্থা না করি তাহলে পরে মানুষে তো আগামীতে না খেয়ে মরবে, এবং আমাদেরও শিল্প বাঁচায় রাখতে হবে। সে কারণে আমাদেরও এখন খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তুলনামূলকভাবে আমরা তো সবসময় বলে আসছি যে আমরা মোটামুটি ভালো আছি। সে ভালো আছি বিদায় এই সাহস, এই কনফিডেন্সটা সরকার নিয়েছে। ডাক্তার নার্সের পাশাপাশি 1000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিষয়েও সরকার ভাবছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নমুনা পরীক্ষার জন্য 4টি বেসরকারি হাসপাতালকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রাজধানীতে 3টি আর নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1টি। ঢাকা ও ঢাকার বাইরে পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন আরও হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি দেবে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আজ একথা জানিয়েছে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। বাংলাদেশে 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত করে আইইডিসিআর। দেশের বাইরে থেকে আসা 2 জন ও তাদের পরিবারের এক সদস্য সহ মোট 3 জনের করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য বিভাগ। প্রথম দিকে শুধু আইইডিসিআরে করোনার নমুনা পরীক্ষা হতো। তবে এপ্রিলের শুরুতে করোনার সংক্রমণ বাড়লে দেশের বেশিরভাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ মোট 26টি স্থানে নমুনা পরীক্ষা শুরু হয়। অবশেষে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার, ইউনাইটেড ও স্কয়ারকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজে করোনা টেস্টের জন্য ইতিমধ্যেই পিসিআর ল্যাব স্থাপন হয়েছে। এই ল্যাবটি প্রতিষ্ঠিত হয়েছে ইউএস বাংলা মেডিকেল কলেজে রূপগঞ্জে। তারা সম্পূর্ণ নিজের উদ্যোগে পিসিআর মেশিন, বায়োসেফটি লেভেল যেগুলো দরকার একটা পিসিআর ল্যাব চালানোর জন্য তারা নিজেদের উদ্যোগে এটা আমদানি করেছে। বেসরকারি যে হাসপাতালগুলো ঢাকায় আছে সেই হাসপাতালগুলো হলো এভারকেয়ার হসপিটাল লিমিটেড, যেটা আগে অ্যাপোলো হসপিটাল ছিল, স্কয়ার হসপিটাল লিমিটেড এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেড। আমরা তাদের পরীক্ষার যে নমুনা যা তারা পরীক্ষা করবেন সেগুলো আমরা সংযোজিত করব আগামীকাল থেকে। তবে এসব বেসরকারি হাসপাতাল শুধু ভর্তি রোগীদেরই করোনার নমুনা পরীক্ষা করতে পারবে। বহির্বিভাগের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। তারা শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদেরই বা তাদের যে অন্তর্বিভাগের যে রোগী তাদের ক্ষেত্রে তারা নমুনাটা পরীক্ষা করতে পারবেন। আমরা এখনো আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা বহির্বিভাগের রোগীর অনুমতি দেই নাই, কারণ অনেক ক্ষেত্রে আমাদের ফলো আপের সমস্যা হতে পারে। সেই জন্য পাওয়ার পরপরই তো শুরু হবে না, আমাদের প্রস্তুতি গুলো নিতে হবে, কারণ এটা তো প্রায় কোটি টাকার ব্যাপার। তারপর এটার জন্য আমাদের আলাদা একটা বিল্ডিং বানাতে হবে, কারণ এটা তো আমরা হাসপাতালের ভিতরে করব না। যদি অনুমতি পাই, অনুমতি পাওয়ার পরে আরো 1 মাস। রাজধানীর আরও কোনো বেসরকারি হাসপাতাল করোনা পরীক্ষার অনুমতি চাইলে বিবেচনা সাপেক্ষে অনুমোদন দেবে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার বাইরেও যদি কোনো বেসরকারি হাসপাতাল নমুনা পরীক্ষার অনুমতি চায়, সেক্ষেত্রে পরীক্ষার জন্য তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা বিবেচনা করে অনুমতি দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস শনাক্ত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে বেসরকারিভাবে দেশের প্রথম পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাব উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনও অনেক ভালো পর্যায়ে রয়েছে। বেসরকারিভাবে ল্যাব স্থাপনের মধ্য দিয়ে দেশে করোনা পরীক্ষার সক্ষমতা বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। ল্যাব স্থাপনের অনুমতি দেওয়ায় বস্ত্র এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ল্যাবটি স্থাপন করতে ভবন দিয়েছে আবাসন কোম্পানি বেস্টওয়ে এবং চিকিৎসক সহ সার্বিক সহযোগিতা দেবে ইউএস বাংলা মেডিকেল কলেজ। খাগড়াছড়ির দীঘিনালায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন নূপুর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার জানান, আক্রান্ত ব্যক্তি একজন পোশাক শ্রমিক। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। 22 এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। 18 এপ্রিল থেকে ওই ব্যক্তি দীঘিনালায় কেমু ক্যাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। বিভিন্ন এলাকা থেকে করোনার উপসর্গ নিয়ে আসা 50 জনকে ওই কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।
করোনা আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে সরকার। বেড়েছে পরীক্ষাগার, সেই সঙ্গে বেড়েছে নমুনা সংগ্রহ। তাই কিছুটা হলেও ভোগান্তি কমেছে রোগীদের। তবে নমুনা পরীক্ষা থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা নিয়ে এখনও কিছু দুর্ভোগের অভিযোগ রয়েছে। আর এসবের পেছনে সমন্বয়ের অভাবকেই দুষছেন ভুক্তভোগীরা। তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভাগীয় শহর ছাড়িয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও সংগ্রহ করা হচ্ছে করোনার নমুনা। এরই মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা সেসব নিয়ে পাঠাচ্ছেন বিভিন্ন ল্যাবে। সর্বোচ্চ সতর্কতায় চলছে পরীক্ষা। তবে নমুনা পরীক্ষার কিট সরবরাহ কম থাকায় ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। দুদিনের মধ্যে রিপোর্ট পাওয়ার কথা থাকলেও অনেক সময় 3 থেকে 4 দিনও লেগে যাচ্ছে বলে দাবি তাদের। আমার যে রিলেটিভ তার পুরোপুরি সিমটম আছে, কিন্তু তার আসছে নেগেটিভ। জেলা থেকে উপজেলা থেকে এরকম টেস্ট করবে, ওই প্রসিডিউরটা মেইনটেইন হয় না, এটা ঠিক ছিল না। রেজাল্ট আসার কথা হচ্ছে, আমরা শুনছি যে একদিন যেদিন নিছে এর থেকে 2 দিন পরে রেজাল্ট আসবে, কিন্তু 2 দিন পরে রেজাল্ট আসে নাই, আসছে হচ্ছে 3 দিন পরে। গেল 18 এপ্রিল হাসপাতালে ভর্তির পরদিনই মারা যাওয়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী বিকাশ সাহার পরিবারের অভিযোগ, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাতে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। আমার মা ওনাদেরকে গিয়ে অক্সিজেনের জন্য আবার বলে যে অক্সিজেনটা দিতে, কিন্তু তারা দেয় না। রাত 12টা থেকে 3টা পর্যন্ত আমার বাবা শ্বাসকষ্টতে ভুগতে থাকেন, কিন্তু দেয় না। সারা রাত উনি অক্সিজেন পায়নি। ওনার শ্বাসকষ্টতে ভুগতে ভুগতে ওনার যখন তীব্র হয়ে যায় তখন আমার বাবার অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমি ওইখানে কোনো ডাক্তার বা নার্স কেউই ছিল না। অনেকক্ষণ পরে আসে, তো তখন আমার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে যেসব রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, অভিযোগ রয়েছে তাদেরও। সংকট কাটাতে চিকিৎসক, নার্স এবং ভেন্টিলেটরের সুযোগ বাড়ানোর দাবি তাদের। কারোর সাথে কারো কোনো সমন্বয় ছিল না। এখানে নার্সের সাথে ডক্টরের সমন্বয় ছিল না, ওয়ার্ড বয়ের সমন্বয় ছিল না। এই সমন্বয়হীনতার কারণেই অনেক বেশি আমাদের প্রবলেমে পড়তে হয়েছে। গরম পানির কোনো ব্যবস্থা ছিল না, কোনো চুলা ছিল না। হ্যাঁ, সবকিছু নিজেদের জোগাড় করে করতে হইতো। কোনো রোগীর যেন মনোবল নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হাসপাতালের খাবারের পরিবেশন, ওষুধের পরিবেশনের ব্যবস্থাপনা আরো সুন্দর করতে হবে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিনসিয়ারলি অনেকে দায়িত্ব পালন করছে, কেউ গাফিলতি করতেই পারে, সেটা ওয়াচ করার দায়িত্ব কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা সার্বক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছি। আশঙ্কা হয়তো অনেকের মধ্যে কাজ করছে, তারপর আমরা আশাবাদী দেশের এই সিচুয়েশনে ডাক্তার, নার্স এবং অন্য চিকিৎসা কর্মী সম্পূর্ণ নিবেদিতভাবে কাজ করবেন। করোনা সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংকটপূর্ণ করোনা রোগীদের বাঁচাতে দেশে উৎপাদন হচ্ছে ভেন্টিলেটর। তবে এইসব ভেন্টিলেটর পেতে অপেক্ষা করতে হবে কমপক্ষে 1.5 মাস, কারণ উৎপাদনের জন্য যন্ত্রাংশ আমদানি করা প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। যন্ত্রপাতি এসে পৌঁছানোর পর ভেন্টিলেটর তৈরি হলেও পরীক্ষা নিরীক্ষার জন্য লাগবে সময়। তবে পুরো প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত প্রতি 6 জনের 1 জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। প্রয়োজন হয় ভেন্টিলেটরের। করোনার ব্যাপক সংক্রমণে পৃথিবীর প্রায় সব দেশেই এখন ভেন্টিলেটর সংকট। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছে, দেশে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1200 ভেন্টিলেটর আছে, আর 300 ভেন্টিলেটর মেশিন আমদানির প্রক্রিয়াধীন রয়েছে। সম্ভাব্য করোনা সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে অন্যান্য দেশের মতো এবার ভেন্টিলেটর উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। কয়েকটি প্রতিষ্ঠান যন্ত্রটি উৎপাদনে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, উৎপাদনে যাবার পর দিনে সর্বোচ্চ 500টি ভেন্টিলেটর তৈরির সক্ষমতা রয়েছে তাদের। আমাদের তো যে ক্যাপাসিটি বা আমাদের যে সক্ষমতা রয়েছে, সেক্ষেত্রে আমরা পার ডে যদি ইচ্ছে করি 500 করে বানাবো, তাও আমাদের দ্বারা পসিবল। জার্মান ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে ভেন্টিলেটর তৈরিতে আমদানি করা হচ্ছে যন্ত্রাংশ ও কাঁচামাল। বর্তমানে পরীক্ষামূলকভাবে ভেন্টিলেটর তৈরির কাঁচামাল আমদানি করা হচ্ছে। এসব ভেন্টিলেটর সরকারি পরীক্ষার পর অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষার জন্য ইতিমধ্যেই ভেন্টিলেটর তৈরি করেছে। বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে দেশে তৈরি ভেন্টিলেটর সরবরাহ মে মাস পার হবে বলে জানান ব্যবসায়ীরা। প্রোডাকশন করলে যে এটা ইউজেবল সেটা মিন করে না।
ইউজেবল করে দিতে দিতে আমাদের মে মাস অবধি, যদি সবকিছু স্মুথলি রান হয়, মে মাস পর্যন্ত লাগবে। ভেন্টিলেটরের গুণগত মান যাচাইয়ে জোর দিচ্ছে সরকার। ভেন্টিলেটরের যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির পাশাপাশি দ্রুততম সময়ে যাতে পরীক্ষা শেষ হয় সেই বিষয়টিও সরকারের নজরে রয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। PB6560 এই মডেলটার কিন্তু পেটেন্ট রেজিস্ট্রেশন করা আছে এবং এটা ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন USA কর্তৃক সার্টিফাইড। তো এই প্রোডাক্টটা গেলে আমাদের পরীক্ষাটা দ্রুত হবে, যে কারণে আমরা এই প্রোডাক্টটা প্রোডাকশনে প্রথম যাচ্ছি। সমন্বয় এবং সহযোগিতার কোনো ঘাটতি নেই। দেশীয় প্রতিষ্ঠান ভেন্টিলেটর তৈরিতে সক্ষম হলে নিজেদের চাহিদা মিটিয়ে মূল্যবান এই যন্ত্রটি রপ্তানিরও সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে খাদ্যপণ্যের দোকান খোলা রাখার নিয়ম কিছুটা শিথিল করার সুযোগ নিয়েছেন অন্য ব্যবসায়ীরা। খোলা রাখা হচ্ছে হার্ডওয়্যার, ইলেকট্রিক, মোবাইল ফোন সহ নানা রকমের দোকান। এতে বাড়ছে জনসমাগম, বাড়ছে করোনার ঝুঁকিও। তবে অপ্রয়োজনীয় দোকান খোলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুর করোনা সংক্রমণের রেড জোন। এখানে খোলা রাখা হয়েছে নিত্যপণ্য নয় এমন অনেক অপ্রয়োজনীয় দোকান। নির্দেশনা ছিল নিত্যপণ্য ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখা যাবে না। অথচ ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনেই খোলা হার্ডওয়্যার, ইলেকট্রিক, মোবাইল সহ অনেক দোকান। এক্ষেত্রে নানা অজুহাত ব্যবসায়ীদের। আমরা ভাই চলতে আমাদের কষ্ট হইতেছে, হ্যাঁ, আমরা সংসার চালাইতে দোকান ভাড়া দিতে হয় এবং ছেলে মেয়ে আছে, আমরা এই জন্য পেটের টানে আমরা এখানে কাজ করতে আসছি দোকানে। করোনার আরেকটি রেড জোন মিরপুর, কিন্তু এখানেও খোলা স্বর্ণ, লেপ্তসহ কাপড় সহ বিভিন্ন দোকান। প্রশাসনের চোখ ফাঁকি দিতে দোকানের সামনে রাখছেন কিছু নিত্যপণ্য। আজকে 1 মাস উপরে না খেয়ে আছি, কেউ কিছু দেয় না আমাদের, আমরা খামুকে দিকে ঘরে যাচ্ছি, খাওয়া নাই। খাদ্যপণ্যের দোকান খোলা রাখার সুযোগ নেওয়া অন্য ব্যবসায়ীদের বিষয়ে কঠোর হওয়ার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। ইদানিং কিছু নন এসেনশিয়াল দোকানপাট, যেমন বললেন হার্ডওয়্যারের কথা, সেটি সহ বেশ কিছু দোকানদার তারা রাতারাতি তাদের দোকানের একটি অংশকে এসেনশিয়াল কমোডিটিতে পরিপূর্ণ করছে, যেটি আদৌ ব্যবসায়িকভাবে নৈতিকভাবে সঠিক নয়। এই ধরনের দোকানের বিরুদ্ধে র্যাবের মোবাইল কার্ড পরিচালনা করা হচ্ছে। আমরা আগামীতেও আমাদের অভিযান জোরদার করব, যাতে করে এই ধরনের দোকানপাট বন্ধ করতে আমরা সক্ষম হই। এছাড়া রাজধানীর লকডাউন এলাকাগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে বাড়ছে করোনার ঝুঁকি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা লকডাউন সড়কেও বিক্রি হচ্ছে ইফতার। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। নির্দেশনা মানতে উদাসীনতা দেখা গেছে হোটেল, রেস্তোরাঁতেও। আর অলিগলিতে নির্দেশ অমান্য করেই চলছে ইফতার বিক্রি। নিত্যপণ্যের দোকান বন্ধের সময়সীমাও মানছেন না অনেকে। রাজধানীর দয়াগঞ্জের এই গলি দেখে বোঝার উপায় নেই লকডাউন করা হয়েছে এটি। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই অবাধে ঘোরাফেরা করছেন অনেকে। সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ নেই কারো মধ্যে। এই পরিস্থিতিতেই বিক্রি হচ্ছে ইফতার। অস্থায়ী দোকান বসানো নিষেধ থাকলেও মানছে না কেউ। কি করুন, পেটের দায়ে ব্যস্ত আছি, এগিয়ে করে রোজার মাসে খাই। এখন তো মনে করেন সংসার চলে না, বাল বাচ্চা নিয়ে। আমরা যে একটু দূরত্ব বজায় রাখানো একটু হয়রানি হয়ে যাচ্ছে আর কি। এটা তো আপনারা নিজেরা চোখে দেখতে পাচ্ছেন। তারপর আমরা অনেকটা চেষ্টা করছি। মানুষের জন্য সুবিধা হয়েছে, কিন্তু এমনি সমস্যা আছে আর কি, বুঝছেন। বাসায় বানাই খাওয়াটাই সবচেয়ে ভালো। বিকেল 4টার পর মহল্লার দোকান বন্ধের নির্দেশ থাকলেও 5টার পরও খোলা অনেক দোকান। গণমাধ্যমের ক্যামেরা দেখেই দোকান বন্ধে তড়িঘড়ি দেখাতে থাকেন ব্যবসায়ীরা। এই এখন করবো, আমি সব রেডি দেখছি, অক্ষর করে দেবো। আমি তো ইফতার এনতে যাবো, তো দেখতে ইফতারি নিয়ে বাসা ধরে নিয়ে যাবো। যতটুকু চেষ্টা করি, মানে পারি, যতটুকু পারি আর কি চেষ্টা করি। এদিকে রাজধানীর হোটেল, রেস্তোরাঁগুলোতে ইফতার কেনাবেচার দ্বিতীয় দিনেও শৃঙ্খলা ফেরেনি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নির্দেশনা জানা থাকলেও মানতেই অনীহা। আমরা যেহেতু খুলেছি, তো সবাই একটু হুমড়ি খেয়ে পড়েছে। আমার বিশ্বাস কালকে থেকে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভিড় করাটা ঠিক না আর কি। যতটুকু থাকে নিজের জন্য তো নিজের নিরাপত্তা নিতে হবে, নিজের সাবধান থাকতে হবে। সেই অনুযায়ী নিজেরাই এদিন সিদ্ধান্ত নেবে যে আমরা 6 ফুট দূরে থাকবো বা 3 ফুট দূরে থাকবো। পুলিশ বলছে ইফতার ক্রয় বিক্রয় করতে হলে নির্দেশনা মানতেই হবে। যারা নির্দেশনা অমান্য করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমরা যতটা সম্ভব আমরা কি করছি, আপনার মোবাইল কোর্ট করার চেষ্টা করছি। আর আমাদের পক্ষ থেকে আমরা সবসময় নিরুৎসাহিত করি, বা আমাদের যখন প্রেজেন্সটা থাকে তখন দেখা যায় যে তারা থাকে না, দোকানপাট গোটায় ফেলে।
আবার যখন চলে আসছি তখন হয়তো আবার খুলে বসে। ইফতারি কেনার অজুহাতে যারা অপ্রয়োজনে বাসা থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে 1400 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। এর আওতায় হাসপাতালে ভেন্টিলেটর বসানো সহ 3500 ডাক্তার নার্সকে দেওয়া হবে প্রশিক্ষণ। কোভিড-19 রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্পের আওতায় একনেকের সভা ছাড়াই প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এদিকে বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA। করোনা মোকাবেলায় জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোতে ভেন্টিলেটর স্থাপন, 17টি হাসপাতালে আইসোলেশন সেন্টার নির্মাণ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ 19টি ল্যাবরেটরিকে করা হবে আধুনিকায়ন। সেই সঙ্গে 3500 ডাক্তার, নার্স ও স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রকল্পের আওতায়। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় PPE, সার্জিক্যাল ব্যাগ, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন, N95 মাস্ক, সুরক্ষা চশমা, অ্যাপ্রন, থার্মোমিটার সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হবে। এসবের জন্য কোভিড-19 রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্পের আওতায় জরুরি ভিত্তিতে 1400 কোটি টাকা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 860 কোটি টাকা দেবে এশিয়া উন্নয়ন ব্যাংক ADB, আর বাকি অর্থ ব্যয় করা হবে সরকারের নিজ তহবিল থেকে। প্রকল্পটি জরুরি হওয়ায় একনেক সভাতেও নেওয়া হচ্ছে না বলে জানান পরিকল্পনা মন্ত্রী। স্বাস্থ্য খাতে প্রশিক্ষণ, শিক্ষা, বেতন ভাতা, প্রণোদনা, সুযোগ সুবিধা, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, ICU, বেড সংখ্যা বৃদ্ধি, ওষুধপত্র সকল কাজে স্বাস্থ্য খাত ব্যয় করতে পারবে। তবে এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করায় সমালোচনার মুখে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে দাবি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA। ক্রমান্বয়ে আস্থার জায়গাটুকুতে আপনাদেরকে আসতেই হবে। স্বাস্থ্য কর্মীরা যখন দেখবে তাদের ব্যবস্থাপকদের উপর তাদের আস্থা আছে, তারা যা বলছেন তা হচ্ছে, তারা খাবারের মান উন্নত করার কথা বলছেন, উন্নত হচ্ছে, যদি কার্যক্রম পাওয়া যায় তাহলেই না আস্থার জায়গাটা আসবে, এবং আস্থার জায়গা যদি সঠিক হয় কাজে গতি আসবে। এছাড়াও করোনার ঝুঁকি মোকাবেলায় অতি দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করার প্রয়োজন বলে মনে করে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও 52 কোটি 25 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। করোনার বিস্তার রোধে প্রতিরোধ ব্যবস্থা, ত্রাণ কার্যক্রম, পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ বিভিন্ন প্রয়োজন মেটাতে এই বরাদ্দ। একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন ভাতা, পরিচালনা ও প্রশাসনিক খরচ মেটাতে হয় নিজস্ব আয় থেকে। এসব প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস পৌর কর, সম্পত্তি হস্তান্তর ফি ও হাটবাজার ইজারা। করোনার কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো 25 মার্চ থেকে বন্ধ, যে কারণে বিভিন্ন খাত থেকে সংগ্রহ হচ্ছে না রাজস্ব। তাই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন ভাতা এখন অনিশ্চয়তার মুখে। সিটি কর্পোরেশন লোকদের কিন্তু বেতন দিতে হবে, বেতন কিন্তু আসে আমাদের হোল্ডিং ট্যাক্স থেকেই। কাজে অবশ্যই আমরাও কিন্তু সবাই একটা প্রেশারে পড়ব। এবার রমজান মাস এবং তার পরবর্তীতে আবার সামনে ঈদের বেতন, বোনাস, ভাতা সবকিছু আছে, সবকিছু মিলিয়ে খুব সংকটময় অবস্থা। বরিশাল সিটি কর্পোরেশনে সরকারের পক্ষ থেকে যদি থোক বরাদ্দ প্রদান করা না হয়, সামনের দিকে হয়তো কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বোনাস বিভিন্ন জিনিস থমকে দাঁড়িয়ে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে 492টি উপজেলা পরিষদে 24 কোটি 45 লাখ, 61টি জেলা পরিষদে 16 কোটি এবং 12টি সিটি কর্পোরেশনের জন্য 6 কোটি 80 লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া 138টি পৌরসভার জন্য 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রেভিনিউ সংকট শুধুমাত্র তো পৌরসভা অথবা সিটি কর্পোরেশন না, আমাদের সারা বিশ্বব্যাপী রেভিনিউর একটা বড় ধরনের মিসম্যাচ হবে। তো আমাদের বাংলাদেশেও হচ্ছে, এবং সেগুলোর জন্য আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। এর আগে 25 মার্চ করোনা সংক্রমণ মোকাবেলায় 12টি সিটি কর্পোরেশন, 328টি পৌরসভা ও 492টি উপজেলা পরিষদের জন্য মোট 33 কোটি 2 লাখ টাকা বিশেষ বরাদ্দ হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 এপ্রিল পর্যন্ত কাজ করা পোশাক শ্রমিকরা পূর্ণ বেতন এবং বাকিরা 60 ভাগ পাবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। পোশাক কারখানার মালিক এবং শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন তিনি।
এদের আগে নতুন করে কোনো শ্রমিক নেওয়া কিংবা ছাঁটাই করা যাবে না বলেও জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে 25 মার্চের পর বন্ধ করে দেওয়া হয় তৈরি পোশাক কারখানা। তবে বন্ধের মধ্যেও চালু ছিল কিছু কারখানা। 31 দিন বন্ধ থাকার পর 26 এপ্রিল থেকে অনেক প্রতিষ্ঠান চালু হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার পোশাক কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বুধবার বৈঠক হয় শ্রমিক নেতাদের সঙ্গে। এর ভিত্তিতে শ্রম প্রতিমন্ত্রী জানান, যেসব শ্রমিক 20 এপ্রিল পর্যন্ত কাজ করেছেন তারা পূর্ণ বেতন পাবেন, আর যারা কাজে যোগ দিতে পারেননি তারাও পাবেন বেতনের 60%। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছেন তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতার 60% পাবেন। গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের সাথে ঐক্যমতে এসে আমরা আজকে এটা ঘোষণা করলাম। ঢাকার বাইরে থাকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা যাবে না বলেও জানান প্রতিমন্ত্রী। এমন অভিযোগ এলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। পবিত্র ঈদ উল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ ঘোষণা করা যাবে না। লিখিত অভিযোগ পাইলেই আপনি দেখবেন একজন লিখিত অভিযোগ দিই, অবশ্যই আমরা অ্যাকশনে যাব। ঈদের আগে কোনো পোশাক কারখানা লে অফ বা বন্ধ ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দেন শ্রম প্রতিমন্ত্রী। জওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক কারখানা খোলার কারণে শ্রমিকরা ঢাকার পথে ছুটছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ঢাকার বাইরে থেকে শ্রমিক না আসার আহ্বান মানছেন না পোশাক শ্রমিকরা। আবার অনেক শ্রমিক দাবি করছেন তাদের ফোন করে আসতে বলা হয়েছে। ঢাকার বাইরে থেকে কোনো শ্রমিক না আনার কথা থাকলেও বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আজও এসেছেন শিল্পাঞ্চলগুলোতে। মহাসড়কে পুলিশের বাধা ও তল্লাশির মুখে পড়ে ভেঙে ভেঙে আসতে হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। গণপরিবহন না থাকায় কখনো অটোরিকশা, কখনো রিকশা ভ্যান, কখনো বা পায়ে হেঁটে অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে ঢাকায় আসছেন তারা। পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সে পারাপার করার জন্য দৌলতদিয়া পাটুরিয়া রুটে সীমিত আকারে ফেরি চলাচলের সুযোগে শত শত যাত্রী পারাপার হচ্ছে। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে 5 শতাধিক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। চাঁদপুর থেকে আসছি, আমাদের ধানমন্ডি আমাদের অফিস, যে আমরা কোম্পানিতে জব করি, ওখানে আমাদের আসতে বলতে বসে ফোন দিয়ে, তার জন্য আমরা যাচ্ছি। দেখছি মনে হলো কি করার পরিবারের 6 জন আমি ছাড়া খাওয়ান তো জোগাড় করতে হবে, তাই না? দূর দূরান্ত থেকে মোটর সাইকেল অথবা পিক আপে করে কিছু গার্মেন্টস কর্মী যাচ্ছে। আমাদের চেকপোস্টের পূর্বে ওরা সতর্ক হয়ে নেমে যাচ্ছে, নেমে আমাদের চেকপোস্ট পায়ে হেঁটে পার হয়ে তারপরে আবার কোনো না কোনো ব্যবস্থা করে ওরা গন্তব্যে পৌঁছাচ্ছে। পোশাক ক্রয় আদেশ বাতিল করা হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফেন লোফভেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, দুপুরে কথা হয় দুই দেশের সরকার প্রধানের মধ্যে। প্রেস সচিব জানিয়েছেন, এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেফেনকে বলেছেন, সকল স্বাস্থ্যবিধি মেনেই রফতানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। দুই সরকার প্রধানের কথোপকথনে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ করে তৈরি পোশাক খাত প্রাধান্য পেয়েছে। এ সময় করোনা ভাইরাসের কারণে স্থবিরতা থাকলেও নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ক্রয় আদেশ অনুযায়ী পোশাক রপ্তানি সম্ভব হবে বলে আশ্বস্ত করেন শেখ হাসিনা। সুইডিশ প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ থেকে পোশাক আমদানি অব্যাহত থাকবে। তাদের কথোপকথনে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টিও প্রাধান্য পেয়েছে। এ সময় শেখ হাসিনা বলেছেন, এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা একটু খেলার খবর জেনে নেই। আমরা দেখছি যে এই টি-20 বিশ্বকাপ যেটা, সেটা এই বছর না হওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবং তার ফলে কি আসলে সাকিবকে আমরা পেতে পারি কিনা? অবশ্যই সাকিবের নিষেধাজ্ঞা কেটে যাবে, এবং সাকিব যেহেতু টি-20-র সেরা অস্ত্র বাংলাদেশের, তাকে নিয়ে বিশ্বকাপ মিশনে যদি যাওয়া যায়, দল গঠনের কাজটাও সহজ হয়ে যাবে নির্বাচকদের। সেই আপডেট তো রয়েছে। এছাড়া ক্রীড়াঙ্গনের খবর যেগুলো রয়েছে সেগুলো জানাচ্ছি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। টি-20 বিশ্বকাপ পেছানোর জোরালো গুঞ্জন, দল গঠনের সময় পাওয়ার আশা নির্বাচকদের।
স্থগিত সলিডারিটি আর্চারি ফেব্রুয়ারিতে করার পরিকল্পনা, দুঃসময়ে ভাতা দিচ্ছে ফেডারেশন। টি-20 বিশ্বকাপ পিছিয়ে আগামী ফেব্রুয়ারি মার্চে চলে যাওয়ার গুঞ্জন জোরালো। সেটা হলে পাওয়া যাবে সাকিবকে, কারণ 29 অক্টোবর শেষ হবে 1 বছরের নিষেধাজ্ঞা। আর তাতে দল নির্বাচনের কাজ সহজ হবে নিঃসন্দেহে, মিলবে বাড়তি সময়। এদিকে করোনার কারণে খেলা বন্ধ থাকলেও দল গঠন নিয়ে হেড কোচ ডমিঙ্গোর সঙ্গে যোগাযোগ রাখছেন নির্বাচকেরা। প্রধান নির্বাহীদের নিয়ে আইসিসি টেলিকনফারেন্সে আসেনি দিক নির্দেশনা। টি-20 বিশ্বকাপ ঠিক সময় হবে নাকি পেছাবে তা এখনও আলোচনার টেবিলেই আছে। জুলাইয়ের পরে নাকি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, কিন্তু ভেতরের খবরে টুর্নামেন্ট পেছানোর আভাস মিলেছে। আইসিসির টেলিকনফারেন্সে যুক্ত থাকা এক প্রতিনিধি বলেছেন, নির্ধারিত সময়ে টি-20 বিশ্বকাপ হওয়ার তেমন সুযোগ নেই। আসর পিছিয়ে চলে যেতে পারে 2021-এর ফেব্রুয়ারি মার্চে। জোর দিয়েই সেই সম্ভাবনার কথা বলেছেন তিনি। যদি তাই হয় সেটা একদিক থেকে স্বস্তির খবর বাংলাদেশের জন্য, কারণ ততদিনে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন সাকিব আল হাসান। টি-20 সেরা অস্ত্রকে নিয়েই অস্ট্রেলিয়া মিশনে যেতে পারবে টিম টাইগার্স। কিন্তু 1 বছর ক্রিকেটের বাইরে থাকায় ফিটনেস পরীক্ষা দিয়ে দলে আসতে হবে সাকিবকে। ওয়ার্ল্ড কাপের পর থেকে আসলে আমরা কখনোই পূর্ণাঙ্গ দল নিয়ে খেলতে পারিনি। কখনো সাকিব থাকেনি, কখনো তামিম থাকেনি, কখনো মুশফিক থাকেনি, এবং সেটা আমাদের দলের পারফরমেন্সে বেশ বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে। তো সাকিবের ফিরে আসাটা অবশ্যই একটা অনেক বড় সুখের বিষয় আমাদের জন্য। আশা করছি যে ও যখন ফিরবে আমি শিওর যে ওর সেরা ফর্ম নিয়ে ফিরবে। আয়ারল্যান্ড সফর ভেস্তে যাওয়ায় টি-20 দল গোছানোর কাজে ধাক্কা লেগেছে। এবছর নেই 20 ওভারের ম্যাচ। আপাতত ভেতরেই বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে আলাপ হচ্ছে 2 নির্বাচকের। কথা হচ্ছে হেড কোচ ডমিঙ্গোর সঙ্গেও। আমরা সবসময় আলাপ করি, নান্নু ভাইয়ের সাথে আলাপ হয়, রাসেলের সাথে আলাপ হয়, আমাদের যিনি কোচ, আমরা সবাই মিলে একসাথে আলাপ করি। সবাই আসলে শুরু হওয়ার আগে একটু তো সময় ডেফিনেটলি আমরা পাবো, সেটার দিকে তাকিয়ে থাকবো। শেষ সময় আসলে আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো। আমাদের মোটামুটি গোছানোই আছে, যখনই আমাদের সময়টা আসবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো। লকডাউনে ঘরে থেকে ফিটনেস ট্রেনিং সারছেন জাতীয় ক্রিকেটাররা। মাঠে ফিরলে সবার অবস্থা দেখে নেবেন নির্বাচকেরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে স্থগিত হয় ফেব্রুয়ারির ইসলামিক সলিডারিটি আর্চারি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ। এবছর এই আন্তর্জাতিক আসর হওয়ার সুযোগ নেই। 2021-এর ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল। এদিকে আর্থিক অনিশ্চয়তায় পড়া আর্চারদের নিয়মিত ভাতা দেয়া হচ্ছে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে ঢাকায় হওয়ার কথা ছিল ইসলামিক সলিডারিটি আর্চারির 4র্থ আসর। অংশ নেওয়ার কথা ছিল 30 দেশের 200-র বেশি প্রতিযোগী, কিন্তু করোনা মহামারীতে আসর শুরুর মাত্র 4 দিন আগে তাই স্থগিতের ঘোষণা দিতে বাধ্য হয় আয়োজক বাংলাদেশ। 2 মাস পরও করোনার পরিস্থিতির উন্নতি নেই, বরং ভয়াবহতা বেড়েছে। অনিশ্চয়তার মুখে এবছর আর টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই। এই বছর আমাদের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করা আমাদের দেশে সম্ভব না, কারণ আমরা বলতে পারছি না যে কোভিড-19 কবে আমাদেরকে মুক্ত করবে, রেহাই দেবে। যাই হোক, আমাদের চেষ্টা চলছে। তবে আমরা অলিম্পিক যেভাবে পরিবর্তিত হয়েছে সেদিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করছি যে আমরা আগামী বছর ফেব্রুয়ারিতে, যেটা এবছরের নির্ধারিত ডেট ছিল, সেভাবেই করার জন্য। দেশের আর্চারির পালাবদল বেশি দিনের নয়। ইমদাদুল মিলন, রোমান সানা আর ইতি খাতুনের দেখানো পথে পা বাড়িয়েছে হাজারো তরুণ তরুণী। করোনা পরিস্থিতি স্বল্প আয়ের আর্চারদের আর্থিক অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। দুঃসময়ে পাশে থাকছে ফেডারেশন। অনলাইনে অবশ্যই এটা আমাদের কোচ তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কারণ এই মুহূর্তে মাঠে কোনো প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। আর্চারদের আমরা মাসিক একটা মাসভাড়া দিয়ে যাচ্ছি। এটা আমাদের যে ফেডারেশনের যে আর্থিক আছে, সেতে করে আমরা আমাদের আর্চারদের বাইরে কাউকে আপাতত দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছি না। করোনার ঝুঁকি সত্ত্বেও দেশে ফিরে যাননি জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিক। ঘরবন্দি এই সময় জার্মানি কোচের কাছ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সারা দেশের আর্চারদের তালিম দেওয়ার ব্যবস্থা করেছে ফেডারেশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে খেলা বন্ধ। চ্যাম্পিয়ন্স লিগের বাকি সব হোম ম্যাচ কাতারে আয়োজন করতে চায় পিএসজি।
এদিকে 4 মে থেকে লা লিগার ক্লাবগুলোকে অনুশীলনে নামার অনুমতি দিয়েছে স্পেন সরকার। পরিস্থিতির অবনতি হওয়ায় 9 মে থেকে বুন্দেসলিগা শুরু নিয়ে বেড়েছে সংখ্যা, আর সেপ্টেম্বর পর্যন্ত খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ফিফা। সেপ্টেম্বর পর্যন্ত খেলা বন্ধের নির্দেশ ফ্রান্স প্রধানমন্ত্রীর। তাতে বাতিল হয়েছে লিগ 1-এর চলতি মৌসুম। ক্যানাল প্লাস ও বিইন স্পোর্টস লিগ বাতিলের পর কিস্তির বাকিটা দিতে গড়িমসি করবে। টিভি রাইটস থেকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় ক্লাবগুলো। পিএসজি সেই তালিকার শীর্ষে। ফ্রান্সে খেলা বন্ধে চ্যাম্পিয়ন্স লিগের বাকি হোম ম্যাচ কাতারে আয়োজনের পরিকল্পনা পিএসজি সভাপতি নাসির আল খেলাইফির। এরই মধ্যে কর্মকর্তাদের বেতন কাটার কথা জানিয়ে রেখেছে লা পারিসিয়ান। বাজেটের অর্ধেকটা যে বেতনেই যায় তাদের। ক্ষতি পোষাতে ফুটবলার কর্মচারীদের ওপর কোপ পড়াটাই স্বাভাবিক। লিগ বাতিলে নেইমার, এমবাপে, কাভানির মতো বড় বেতনের তারকারা এখন ছাড় দিতে বাধ্য। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় অনেক বিধিনিষেধ উঠিয়ে নিচ্ছে স্পেন। তাতে লা লিগা ক্লাবগুলোর জন্য এসেছে স্বস্তির খবর। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘোষণা, 4 মে থেকে অনুশীলনে ফিরতে পারবে সবাই। ফুটবলাররা প্রথমে পৃথক আর পরে দলগত অনুশীলনে ফিরতে পারবেন। তবে ফুটবলারদের প্র্যাকটিস সেশনে সামাজিক দূরত্ব মানতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে জুনেই লিগ শুরুর সিদ্ধান্ত আসতে পারে। 13 জুন লিগ শুরু করতে চায় ইপিএলও, তবে বাদ সেধেছে ফিফা। করোনা ঝুঁকি এড়াতে মৌসুম বাতিলের তাগিদ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। করোনাকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে তুলনা করে সেপ্টেম্বর পর্যন্ত ফুটবল বন্ধের আহ্বান ফিফা মেডিকেল চিফ মাইকেল ডি হুগের। একদিনের ব্যবধানে ভিন্ন সুর জার্মানিতে। লকডাউন আবারও টাইট করেছে সরকার। তাতে 9 মে থেকে বুন্দেসলিগা শুরুর বিষয়টি পড়েছে শঙ্কার মুখে। যদিও এরই মধ্যে ক্লাবগুলো একে একে অনুশীলনে ফিরতে শুরু করেছে। পরবর্তী পদক্ষেপ আর নির্দেশনার জন্য অপেক্ষায় রেখেছে জার্মান সরকার। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার আছে জরুরি সভা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। চলে যাচ্ছি জাহিদ ও মৌমিতার কাছে মূল আয়োজনে। সাথে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে খেলার খবর জানানোর জন্য। এছাড়া সংবাদ আরও যা থাকছে। অবশেষে হার মানলেন কোলন ইনফেকশনের কাছে। তবে লাইফ অফ পাই, পিকু, মকবুল, বিল্লু বারবার, করিব করিব সিঙ্গেল, দ্য লাঞ্চ বক্স, ইংরেজি মিডিয়ামের মতো সিনেমার জন্য দর্শকের মনে তিনি থাকবেন উজ্জ্বল হয়ে। মায়ের মৃত্যুর 3 দিন পর চির বিদায় নিলেন মাত্র 53 বছর বয়সে। চলচ্চিত্রে অবদানের জন্য 2011 সালে তিনি ভূষিত হন ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রীতে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ 15 মে পর্যন্ত বাড়িয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমানের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে 7 মে পর্যন্ত অভ্যন্তরীণ এবং 16 দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটে যাত্রীদের নিয়ম অনুসারে রিফান্ড দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিমানের পক্ষ থেকে। এর আগে 30 এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল এবং আন্তর্জাতিক 17টি রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের 29তম বার্ষিকী আজ। 1991 সালের সেই ঘূর্ণিঝড়ের সাথে ছিল 25 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ওই ঝড়ে সরকারি হিসেবে প্রায় 1.5 লাখ লোকের প্রাণহানি ঘটে, আর ঘরবাড়ি সহ সর্বস্ব হারান অন্তত প্রায় 50 লাখ মানুষ। সেই দুঃসহ স্মৃতি মনে পড়লে এখনও আঁতকে ওঠেন উপকূলের মানুষ। ভয়াল সে রাতে বাঁচার শেষ চেষ্টা হিসেবে আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়ার অনেকেই আঁকড়ে ধরেছিলেন বড় গাছ কিংবা খড়ের গাদা। এতেও শেষ রক্ষা হয়নি অনেকের। চোখের সামনেই প্রিয়জনের মরদেহ ভেসে যেতে দেখেছেন তারা। অলৌকিকভাবে বেঁচে গেলেও খুঁজে পাননি সাথে থাকা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। 28 বছর আগের দুঃসহ সেই স্মৃতি এখনও তারা করে তাদের। আমি যখন ওই গাছে ছিলাম
তখন পানির ঢেউ একবার আসতো, এসে আমাকে ডুবিয়ে চলে যেত। এরপর আমি মাথাটা তুলতাম, একটু নিঃশ্বাস নিতাম, এরপর আবার ঢেউ এসে আমাকে ডুবিয়ে দিত। এভাবেই সারা রাত আমি পানির সাথে যুদ্ধ করেই ওই গাছের উপর বেঁচেছিলাম। এদিকে ঘূর্ণিঝড়ের প্রায় ৩ দশক পরও এলাকাবাসীকে রক্ষায় নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। উপকূলে নির্মিত বেড়িবাঁধটিও ভেঙে গেছে নানা জায়গায়। দেরিতে হলেও উপকূলবাসীদের রক্ষায় পর্যাপ্ত উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুরক্ষার জন্য আমাদের বেড়িবাঁধটা আবার নতুনভাবে বেড়িবাঁধটা তৈরি করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি ছিল। আর যে সাইক্লোন সেন্টারগুলো ছিল পর্যাপ্ত পরিমাণ ছিল না। ঘূর্ণিঝড়ের ২৯তম বার্ষিকীতে এসেও চট্টগ্রামের আনোয়ারার বিস্তীর্ণ এলাকার ধানি জমিতে কোনো ফসল ফলছে না। তাই বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমির দিকে তাকিয়ে এলাকার মানুষ এখন দীর্ঘশ্বাস ছাড়েন। সেই সাথে স্মৃতি হাতড়ে বেড়ান ঘূর্ণিঝড়ে নিখোঁজ স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এডিস মশা নিধনের জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে 1 বছরের ঔষধ মজুদ রয়েছে। এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার কারওয়ান বাজারে ওয়াসা ভবনে ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় তিনি বলেছেন, মানুষ সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে না। গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। 1 বছরে দেশে 1,01,354 ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন 1,01,027 জন। মৃত্যু হয় 179 জনের। ডেঙ্গুর এমন প্রকোপে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে এবার সেরকম কোনো পরিস্থিতি হবে না বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সে লক্ষ্যে আগামী 1 মে থেকে ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্রচারণা করবে ডেঙ্গু প্রতিরোধ সেল। আর 10 মের পর থেকে শুরু হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কারো বাসায় জমানো পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক জরিমানা করা হবে। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। সিটি কর্পোরেশন এবং আমাদের পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ হয়েছে। আমাদের যে সমস্ত সহযোগিতার দরকার, কৃষি মন্ত্রণালয়, তাদের সাথে সবার সাথে কথা বলে আমরা একটা সমন্বিত প্রয়াস নিয়ে কাজ করছি। উত্তর ঢাকার মেয়র বলছেন, এডিস মশা প্রতিরোধে ফগিং মাউন্টেন মেশিন সহ আরও বিশেষ কিছু যন্ত্র আনা হবে। তবে সবাই সচেতন না হলে মেশিন এনেও কাজ হবে না। ফগিং করা, লার্ভাসাইড মারা, এগুলো কিন্তু করছি। কিন্তু আমি একটা কথা আমি বলতে চাই বারবার, যে ডেঙ্গু এই ফগিং বা ডেঙ্গু আমরা লার্ভিসাইড যেটা ছিটাচ্ছি, যার বাসা 10 তলায় যেটি আছে ওখানে কিন্তু আমাদের যাওয়া সম্ভব না। কিন্তু যাদের ফ্রিজের নিচে বা এসির নিচে যে পানিগুলো পড়ছে ওটি কিন্তু যাওয়া সম্ভব না। সুতরাং টায়ারে যদি থাকে, যে টায়ার ঘরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে বা ছাদের উপরে, কমন যদি ছাদের উপরে থাকে, এগুলো কিন্তু সম্ভব না এগুলো করা। করোনা ভাইরাসের কারণে পর্যাপ্ত কর্মী না থাকায় ডেঙ্গু প্রতিরোধে অসুবিধা হবে বলে জানান উত্তর ঢাকার মেয়র। তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 20 মে থেকে আবারও মশা নিধনে চিরুনি অভিযান শুরু করা হবে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের আবদার এলাকায় মা ও 3 সন্তান হত্যায় আরও 5 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত 2 দিনে শ্রীপুরের নানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারওয়ার বিন কাশেম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুরের কাজিমুদ্দিন ও হানিফ, ময়মনসিংহের হেলাল ও সুনামগঞ্জের এলাহি মিয়া। তারা সবাই দিনমজুরের কাজ করতেন। গ্রেপ্তারকৃতদের কাছে স্বর্ণালংকার ও রক্ত মাখা জামা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই সহ নানাবিধ অপরাধের সাথে জড়িত। করোনা একেবারে নির্মূল করা সম্ভব নয়। প্রতি বছর ফ্লুর মতো ফিরে আসবে এই ভাইরাস, দাবি চীনের গবেষকদের। এদিকে করোনা ছড়ানোর অভিযোগ অস্বীকার করে উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজির অধ্যাপক ইউয়ান জেমিং জানিয়েছেন, এটির উৎস এখনো ধোঁয়াশায় রয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরের ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের গবেষকরা আশার বার্তা দিয়েছিলেন, আগামী মের মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশে 97% কমে আসবে করোনার প্রকোপ, আর করোনা পুরোপুরিভাবে শেষ হবে এবছর 8 ডিসেম্বরের মধ্যে। তবে এরই মধ্যে জানা গেল আরেক তথ্য, করোনা ভাইরাস একেবারে নির্মূল সম্ভব নয়। প্রকোপ কমাতে পারলেও প্রতি বছর ফ্লুর মতো ফিরে আসবে এই ভাইরাস। সম্প্রতি বেইজিংয়ের এক ভিডিও কনফারেন্সে এমন দাবি করেছেন চীনের গবেষকেরা।
এই রোগের সংক্রমিত বহু বাহক থাকায় এটির বিস্তার পুরোপুরি রক্ষা করা কঠিন হয়ে উঠবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। চীনের মেডিকেল সংস্থা ইনস্টিটিউট অফ প্যাথোজেন বায়োলজির প্রধান জিনকি জানান, খুব সম্ভবত এটি মহামারী হয়ে দীর্ঘদিন মানুষের সঙ্গে থাকবে, কারণ এই ভাইরাস মানুষের শরীরে দীর্ঘদিন টিকে থাকতে পারে। এই গবেষকের দল জানিয়েছে, সার্স ভাইরাসের মতো করোনা ভাইরাসও বহু বছর ধরে সমস্যা তৈরি করবে। তারা বলছেন, জ্বরসহ নানা ধরনের ফ্লুয়ের মতো উপসর্গ নিয়ে হানা দিতে পারে করোনা। যাদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পায় না, তাদের মাধ্যমে ছড়ানোর শঙ্কা রয়েছে। তবে দীর্ঘদিন সামাজিক দূরত্ব ও লকডাউন চালালে করোনার সংক্রমণ শেষ হতে পারে বলেও মত দিয়েছেন জিনকি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিনয়ের মাধ্যমে লাখো মানুষের হৃদয় জয় করা ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইরফান খান আর্মি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান। 53 বছর বয়সী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই বলিউড অভিনেতা মাত্র 4 দিন আগেই মাকে হারান তিনি। লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যে যেতে পারেননি তিনি। এবার ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন ইরফান। ক্যান্সারের সঙ্গে ইরফান খানের লড়াইটা চলছিল বহুদিন ধরে, কিন্তু হার মানেননি ইরফান। অবশেষে থেমে গেল সেই লড়াই। মাত্র 53 বছর বয়সে জানালেন চিরবিদায়। গত মাসের প্রথম দিকে বলেছিলেন তার বিশ্রামের জন্য লম্বা ছুটি নেবেন। আগে তো শরীর, তারপর কাজ, কিন্তু মানুষের মাঝ থেকেই পুরোপুরি ছুটি নিয়ে নিলেন। 2018 সালে প্রথম ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন ইরফান নিজেই। দীর্ঘ সময় চিকিৎসা চলেছে লন্ডনে। গত বছর এপ্রিলে ফেরেন ভারতে। সবশেষ কোলন ইনফেকশনে ভুগছিলেন এই অভিনেতা। তার স্বজনরা জানায়, 3 দিন আগে শনিবার জয়পুরে মারা যান ইরফানের মা। সে সময় অসুস্থতার জন্য মায়ের পাশে থাকতে পারেননি ইরফান, অংশ নিতে পারেননি শেষকৃত্যেও। এরপর হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় ইরফানকে। গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। মৃত্যুর সময় ইরফানের পাশে ছিলেন স্ত্রী সুতপা এবং 2 সন্তান বাবলি আর অয়ন। বলিউডের চলচ্চিত্র পিকু, লাইফ অফ পাই, মকবুল, বিল্লু বারবার, কারিব কারিব সিঙ্গল সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ইরফান খান। এছাড়া বাংলাদেশের পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী ডুব ছবিতে অভিনয় করেও প্রশংসিত হন এই অভিনেতা। 1967 সালে 7 জানুয়ারি জয়পুরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইরফান। 1984 সালে নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় শিক্ষা গ্রহণের সময় তার অভিনয় জগতে যাত্রা শুরু। अपनी घर गृहस्थी आटे दाल में उलझा हुआ, जो सपना दिखाया देख लिया, जो टीवी ने बोला, जो अखबार ने बोला मान लिया, लेकिन तुम मेरी दुनिया मुझसे छीनोगे, मैं तुम्हारी दुनिया में घुस जाऊंगा। ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের পুরো চলচ্চিত্র অঙ্গনে। শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তথ্যমন্ত্রী। পরিচালক সুজিত সরকার টুইটে লিখেছেন, প্রিয় বন্ধু ইরফান, তুমি লড়েছ, লড়ে গিয়েছ, তোমাকে নিয়ে গর্বিত। আবার দেখা হবে। ইরফান খান, তোমাকে সেলুট। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার মনে করে দিচ্ছি। দেশের সর্বোচ্চ পরীক্ষায় একদিনের রেকর্ড, 641 জনের করোনা শনাক্ত, আরও 8 জনের মৃত্যু। নির্দেশ ভেঙে অলিগলি ফুটপাতে ইফতার, 4টার পরও খোলা নিত্যপণ্যের দোকান। এপ্রিলের 7 ভাগ বেতন পাবেন ঘরে থাকা পোশাক শ্রমিক, ঈদের আগে ছাঁটাই নয়। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।